বনের রাজা সিংহের কাছে খাবি খেলো টাইগাররা। না, এবার সিরিয়াসলি যাই। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরে গেল। কোথায় ভুল ছিল, কেন ভুল হলো, কোথায় গন্ডগোল হলো, সেটা নিয়ে আজকের ম্যাচ গসিপে আলোচনা করব আমি নয়ন, আমার সাথে পিয়াল। পিয়াল ভাই, কোথায় কিভাবে নিন্দা করলে আসলে এই ম্যাচের রাগটা আপনি ঝাড়তে পারবেন? দেখেন দাদা, অলরেডি কিন্তু এডিটর ভয়েস পাবলিশড, এবং এডিটর ভয়েসে দাদা বলেছেন যে হ্যাঁ, উনি পার্টনারশিপের একটা বড় প্রশংসা করেছেন, এবং প্রশংসা করে উনি শেষমেশ বলেছেন যে হ্যাঁ, তবুও আমরা এই ব্যাটিং ইন্টেন্টের নিন্দা জানাতে চাই। যে লেভেলের ইনভেস্টমেন্ট আমরা এশিয়া কাপের আগে দেখেছি, যে দেশে ব্যাটিং কোচ আনা হয়েছে, পাওয়ার হিটিং প্র্যাকটিস চলছে, সবাইকে নিয়ে কিন্তু খুব পজিটিভ কথা হচ্ছে। যদিও আমাদের ওপেনারদেরকে নিয়ে আমাদের অনেক বড় একটা প্রত্যাশা ছিল, মিডল অর্ডারে আমরা অনেকদিন ধরে ঢুকছি, কিন্তু এই পাওয়ার হিটিং প্র্যাকটিস এবং আমাদের জাকির আলী, শামীম, এদেরকে নিয়ে কিন্তু আমাদের অনেক বড় প্রত্যাশা। সো নিন্দা জানাবার জন্য দাদা যেটা বলেছেন আর কি, যদি আমাদেরকে ডাকা হয় রাজুতে কিংবা আমাদেরকে যদি শাহবাগে ডাকা হয়, আমরা এই নিন্দা জানানোর জন্য একেবারে প্রস্তুত। বাট আমার মনে হয় যে এই ম্যাচের নিন্দা করার জন্যে আমাদের আসলে লোক জড়ো করে একেবারে সবাই মিলে যদি এর জন্য ট্রাকে ভরে লোক পয়সা দিয়েও যদি শহরে আনতে হয়, ফাইন। বাট এই ম্যাচে যেভাবে আমরা হারলাম, আপনি খেয়াল করবেন যে এশিয়া কাপ শুরু হওয়ার আগে আমরা কিন্তু আসলে আমাদের যে নিজেদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে দেখেছি যে আমরা টানা 3টা সিরিজ জিতেছি, এবং তারপরে এশিয়া কাপে যখন আমরা যাই, হৃদয় কিন্তু প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে পারফরমেন্সের পরে বলেছিল যে আমরা আসলে 3টা ম্যাচে জিতবো। সো 3টা ম্যাচ জেতার যে মানসিকতা, যে প্রস্তুতি নিয়ে আমরা ঢাকা থেকে আসলে দুবাইতে গেলাম, তারপরে যখন এরকমের একটা ম্যাচ খেলেন যেখানে আপনি স্পষ্টত এশিয়ায় আপনি শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত, এই 4টি দেশ থেকে একেবারেই বাজে পারফর্ম করেন, এবং আপনার দেশের ব্র্যান্ড ভ্যালু কোথায় গিয়ে ঠেকেছে যখন কিনা আপনি 14 ওভারে আপনার অপোনেন্ট এই ম্যাচটি চেস করে চলে যায়। সো এই ম্যাচে বাংলাদেশের পুরো ইনভেস্টমেন্টটা লস হয়েছে। মানে আমরা যে ইনভেস্টমেন্টটা তৈরি করেছিলাম, নতুন একটা টিম এসেছিল, সেই টিমের 4টা 5টা ম্যাচে পারফরমেন্স, লিটনকে লিড করানো, পুরো ইনভেস্টমেন্ট, পুরো স্ট্র্যাটেজিক্যাল যত প্ল্যানিং ছিল, সব মাঠে মারা গেছে। এবং আমাদের উচিত, আফগানিস্তান ম্যাচ তো আছেই, সেই ম্যাচও আমরা দেখব, কিন্তু তার আগে এই ম্যাচ যে শেষ হলো, এই ম্যাচের যারা যারা নিন্দা পাবার যোগ্য তাদেরকে তাদের নিন্দার হিস্সাটা ফিরিয়ে দেওয়া। পিয়াল, আপনি আমাদের ব্যাটারদের প্রতি প্রত্যাশার কথা বলছিলেন, মিডল অর্ডার, টপ অর্ডার। আমাদের টপ অর্ডারের প্রতি কিন্তু সবারই একটা প্রত্যাশা ছিল, তারা অ্যাটাকিং ক্রিকেট খেলছিল, অ্যাটাকিং ক্রিকেটে তাদের পাওয়ার হিটিংয়ের গল্প শোনাচ্ছিল। সেখান থেকে আপনারা খেয়াল করেছিলেন কিনা দর্শক, যে ইতিহাসে প্রথম জোড়া মেডেন উইকেট ওভার আজকের শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দেখতে পেলাম। পিয়াল, এইটা নিয়ে যদি আপনি বলতেন। ম্যাচটা যখন শুরু হয়, আমার মনে হয় যে আসলে দুজন ব্যাটসম্যানই তাদের চিরাচরিত যে মানসিকতা, আমরা গিয়ে ডমিনেট করব, সেই মানসিকতা থেকে হয়তো বা কিছুটা কশাস ছিলেন। ম্যাচের শুরুতে আমরা প্রথম ওভারেই আমরা তানজিম সাকিবকে কিন্তু বিট হতে দেখেছি। তিনি লেট সুইংটা ঠিক পিক করতে পারছিলেন না, এবং তার এই বিব্রতিটা তার কিন্তু ব্যাটে ফুটওয়ার্কে স্পষ্ট, এবং উনি কিন্তু তার উইকেটটা বিলিয়ে দিলেন। সেকেন্ড ওভারে এই ভয়টা একেবারে ঢুকে যায় ইমনের ভেতরও। ইমন কিন্তু নিজের হাত খুলে খেলতে পারেননি। সো আমরা আসলে এই সাবকন্টিনেন্টের মানসিকতায় যারা কিনা আসলে ক্রিকেটটাতে খেলতে যায়, আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই দুটো টিমই এই ম্যাচটা শুরু করবার আগে কিন্তু তারা জানে যে এশিয়ার সবচেয়ে বড় বড় দুটো রাইভালরি তারা জন্ম দিতে পারে, এবং এশিয়া কাপের মঞ্চে যদি আসলে একটা খুবই ফাইন ম্যাচ হতো, মানে আমরা সবাই কিন্তু ওয়েট করছিলাম, এশিয়া কাপ শুরু হয়নি, আজ প্রপার ম্যাচটা শুরু হবে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ম্যাচটি, আমি আপনি সব সারা পৃথিবীর ক্রিকেট ফ্যান কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করছিল যে এই ম্যাচ থেকে তারা হয়তো একটা ড্রামা দেখবে, একটা থ্রিলার দেখবে। কিন্তু এই যে মানসিকতা, যে মানসিকতার কথা বলছি, শ্রীলঙ্কার দিকে তাকান, তারা 2022-এ কিন্তু ওই যে তাদের দেশের কন্ডিশন, তখন সেই মুহূর্তে একটা ভাঙা দল নিয়ে তারা কিন্তু টুর্নামেন্ট জিতেছে, এবং আজ যখন কিনা তারা বাংলাদেশ থেকে পিছিয়ে থাকে, জিম্বাবুয়েতেও কিন্তু তারা একটা ম্যাচ হেরে এসেছে, আমি ঠিক বলছি কিনা, মনে হয় একটা ম্যাচ হেরে এসেছে, আমি ঠিক স্কোর দেখি না, 2-1 হওয়ার কথা। সো বাংলাদেশের সাথে তাদের খেলাটা যখন এশিয়া কাপে, বাংলাদেশ অলরেডি এর আগে একটা ম্যাচ খেলেছে এশিয়া কাপে, এই স্টেডিয়াম সম্পর্কে জানে, কন্ডিশনে মানিয়ে নিয়েছে, এবং তারা শ্রীলঙ্কার এবং তাদের মধ্যকার ম্যাচটা যে এই আসরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উইন এই ম্যাচে দরকার, এটা কিন্তু বাংলাদেশের টিমটাও জানে। পাশাপাশি শ্রীলঙ্কা যদি খেয়াল করেন, আমি মনে করি যে আজকে শ্রীলঙ্কাকে যদি নিয়ে আমরা কথা বলি, তাহলে হয়তো বা এই ম্যাচে অনেকগুলো ইন্সপায়ারেশন পাওয়ার সুযোগ আছে, যেভাবে তারা ফাইট ব্যাক করেছে, যে রিভেঞ্জটা তারা নিয়েছে। আমি আমার দেশের মাটিতে সিরিজ হেরেছি, আমার দেশে যারা কিনা সমর্থক রয়েছেন তারা সবাই অবশ্যই
অবশ্যই আমার পারফরমেন্স নিয়ে খুবই মনোক্ষুণ্ণ। তাদেরকে একটা প্রপার রেজাল্ট দেওয়ার, তাদেরকে একটা প্রপার রিপ্লে দেওয়াটা এশিয়া কাপের মতো বড় মঞ্চ ছাড়া আমার মনে হয় যে এই মঞ্চে তারা যে প্রথম দুটো ওভারে বোলিং করেছে, যে মানসিকতা নিয়ে তারা এসেছে এবং বাংলাদেশকে ডমিনেট করেছে, দে টেক দ্য রিভেঞ্জ। অ্যান্ড এই জায়গাতেই আপনি আসলে সাইকোলজিক্যালি পিছিয়ে পড়েছেন। আপনার প্লেয়ারদের যথেষ্ট পরিমাণে ক্যাপাসিটি আছে, তারা ইন এ গুড ডে অনেক ভালো ব্যাটিং করেন, আমরা দেখেছি। আমাদের কিন্তু আসলে মিডল অর্ডার নিয়ে যথেষ্ট পরিমাণে ভয় ছিল। আমাদের মূল আসার জায়গায় ছিল আমাদের যে টপ 3, তারা আমাদেরকে একটা এক্সপ্লোসিভ স্টার্ট দিবেন, যে স্টার্টটা আসলে এই শ্রীলঙ্কার যে মাইন্ডসেট, শ্রীলঙ্কার যে ডোমিনেশন, শ্রীলঙ্কা যেভাবে করে আসলে তারা অপেক্ষাই করছিল, কিন্তু এটা তাদের প্রথম ম্যাচ এবং এই এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনেক দিন ধরে কিন্তু প্রস্তুতি নিচ্ছে প্রথম ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে, এবং কারা খেলবেন, তাদের দুর্বলতার জায়গা কোথায়, কিভাবে তাদেরকে ট্যাকেল করতে হবে, এবং শ্রীলঙ্কা কিন্তু সেটা এক্সিকিউট করে দেখিয়েছে। আপনি অনেক সময় দেখবেন ম্যাচটাতে বাংলাদেশ কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করে, দুটো উইকেট পরপর পড়ে যাওয়ার পরেও আপনি দেখবেন লিটন দাসের সাথে মেহেদী এবং হৃদয়কে নিয়ে প্রচুর সমালোচনা হবে, মেহেদীকে দলে রাখা, এর আগেও শ্রীলঙ্কার সাথে হারাতে মেহেদীর রিজন, সব কিছু মিলিয়ে যদি আপনি তাও আমাকে বলেন যে আসলে আমি কিভাবে দেখছি, আমি প্রতিরোধ গড়ার সুযোগ ছিল এবং প্রতিরোধ গড়ার ইচ্ছাটাও ছিল। আমার মনে হয়েছে দুজন ব্যাটসম্যানের ভেতরেই লিটনের ব্যাটিংটাকে যদি দেখেন আপনি, পাওয়ার প্লের লাস্ট ওভারে কিন্তু লিটন হাত খুলেছে, এর আগ পর্যন্ত কিন্তু লিটন যথেষ্ট পরিমাণে আটোশাটো অবস্থায় ছিলেন, অফসাইডের বাইরের বলগুলো উনি ফুটওয়ার্কের কারণে মিস করছিলেন, এবং তার সাথে যারা ব্যাটিং করতে এসছে আপনি হৃদয়কে দেখবেন তিনিও স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। যে রান আউটটা হয়েছেন সেই রান আউটটা যদি না হতো তাহলে হয়তো বা আজকে আমরা হৃদয়কে যেভাবে করে আমরা মেহেদীর ক্যাচ মিস করার পরে আমরা দেখেছি মিশ্রা যে এক্সপ্লোসিভ ব্যাটিং করেছে, হয়তো বা হৃদয় আজকে এই ব্যাটিংটা করতে পারতেন। হৃদয় আউট হয়ে গেলেন, তারপরে মেহেদী আসলেন, মেহেদীও কিন্তু 7 বলে 9-এর মতো করেছে, এবং একদম ম্যাচে এসে প্রথম বলে 3টা উইকেট পড়ে যাওয়া, এবং আপনি প্রথম বলে একটা 4 বের করলেন, যে মানসিকতা, যে ইন্টেন্টটা মেহেদী শো করেছে যে এখন থেকে হয়তো আমি ম্যাচের মোড় বদলে দেবো, আমি হয়তো বা নেক্সট 5 ওভার 6 ওভার থাকবো, আমি হয়তো বা বুঝতেই দেবো না যে আসলে ম্যাচে এরকম একটা আর্লি কলাপস হয়েছে। কিন্তু আমরা কিন্তু ফেল করেছি, এবং ফেল করার আপনি যদি পেছনে তাকান, সেই অস্ত্রটা কিন্তু শ্রীলঙ্কা যেভাবে আমাদের চেপে ধরেছে, হাসারাঙ্গার বোলিং, হাসারাঙ্গা ফিরে এসে আমাদেরকে কিন্তু আসলে দেখবেন লিটন দাস আউট হয়ে যেতে পারতেন যদি কিনা আসলে ওই রিভিউটা না নেওয়া হতো, ব্যাট এইজ, এবং পরের ওভারেই কিন্তু আবার লিটন দাস ওই হাসারাঙ্গাকে খেলতে গেলেই কিন্তু আবার আউট হলেন, রিভিউ নিয়েও কিন্তু বাঁচলেন না। সো প্রতিরোধটা গড়তে যেও আর্লি দুটো উইকেট হারানো, এবং তারপরে আপনার যে 3জন ব্যাটার, মিডল অর্ডার ব্যাটার, তারা কিন্তু আসলে লিটনকে নিয়ে মোটামুটি একটা পার্টনারশিপ করতে চেয়েছিল, কিন্তু ওই যে 55 রানে 53 রানে আপনি 5 উইকেট হারালেন, ম্যাচ থেকে কিন্তু আপনি ছিটকে গেছেন। অনেকে বলবে ম্যাচ থেকে আমরা প্রথম 2 ওভারে ছিটকে গেছি, কিন্তু এই 2 ওভার পরেও এরকমের একটা মানে যে পিচে আসলে সবাইকেই একটু আর্লি শেকিনেস মানে ফিল করতে হয়, এবং তারপর ম্যাচে সেট হয়ে রানগুলোকে বের করতে হয়, সেই জায়গা থেকে মেহেদী এবং হৃদয় যদি আনফর্চুনেট না হতেন, যদি শ্রীলঙ্কার টাইট ফিল্ডিং এবং বোলিং, যে মেন্টাল যে স্টেমিনিটা নিয়ে শ্রীলঙ্কা আজকে বাংলাদেশ থেকে এগিয়ে গেল, সেই জায়গাটাতে যদি আসলে বাংলাদেশ ফাইট ব্যাক করতে পারতো, প্যানিক না করতো, তাহলে হয়তো বা আপনি ক্লোজিংটা আরো ভালো দেখতেন। না দেখেন, আপনি বললেন যে ফাইট ব্যাকের কথা, হ্যাঁ, আমি মনে করি এখানে আমার দলকে আমি একটু ওভার কনফিডেন্ট দেখছিলাম। আপনি যদি দেখেন গত ম্যাচ শেষে কিন্তু দল থেকে একটা বার্তা এসেছিল যে রান রেটের বিষয়ে, আমরা কিন্তু রান রেট নিয়ে ভাবছি না, আমরা 3টা ম্যাচে জিততে চাই। কিন্তু এই যে 3টা ম্যাচ জেতার মন মানসিকতা আমি কিন্তু আসলে আজকে দেখি নাই। ধরেন 53 রানে 5 উইকেট পড়লো লিটন যাওয়ার পরে, সেখানে কিন্তু আসলে আমাদের ব্যাটিংটা একদম ফুললি কলাপস করে গেছে। আমরা কিন্তু কেউ ভাবিনি যে ইনিংসটা বড় হবে। সেখানে শামীম এবং জাকের দুজনে কিন্তু ইনিংসটার হাল ধরলো, তারা চেষ্টা করেছে দলটাকে একটা জায়গায় নেওয়ার জন্য, তারা একটা সম্মানজনক স্কোরে গিয়েছে। তবে এই শামীম জাকের নিয়েও আমার একটা প্রশ্ন আছে সেখানে, যে তারা যেভাবে ইনিংসটা খেললো শেষ দিকে এসে, তারা কি আরো 20-30টা রান দলের সাথে যোগ করতে পারতো না? এবং সেই 20-30টা রান যোগ করলে কি আসলে আমরা ফাইট করতে পারতাম? দেখুন, আমি বলবো না যে আসলে বাংলাদেশ দল জয়ের মানসিকতা নিয়ে ম্যাচটা খেলেনি, আমি বলবো অবশ্যই বাংলাদেশ দলের জয়ের মানসিকতা নিয়ে ম্যাচটা খেলেছে, কিন্তু শ্রীলঙ্কা ডিফারেন্সটা মেক করেছে। শ্রীলঙ্কা যে প্রতিরোধটা গড়েছে সেই প্রতিরোধের বিরুদ্ধে আপনার মানসিকতা হয়তো বা ততটা শক্তিশালী ছিল না। সো ওই আলাপটাই যদি আপনি করেন যে জাকির এবং শামীম তো অনেকটা সময় ম্যাচে সেট হয়েছে, তারা কেন আসলে শেষ দিকে এসে, হ্যাঁ 19 নম্বর ওভারে আমরা 17-18 রান দেখেছি, কিন্তু আপনি যদি দেখেন যে আসলে তারা তো আসলে প্রায় 10 ওভারের পর থেকেই ইনিংসটা ক্যারি করছিলেন। সো শামীম এবং জাকির 16, 17, 18 এই ওভারগুলোতে কিন্তু স্ট্রাইক রোটেট করতে পারতেন,
রানটা হয়তো 160-70 গিয়ে ঠেকতো, কারণ আমরা আসলে কিন্তু যে পাওয়ার হিটিংয়ের প্রস্তুতি নিয়ে গিয়েছি সেই প্রস্তুতির এক্সিকিউশন কিন্তু আজকে ম্যাচে আমরা দেখিনি। আজকে ম্যাচে সর্বসাকুল্যে একটা 6 এসছে শামীমের ব্যাট থেকে। আজকে জাকিরের কমপক্ষে আরও 2-3টে 6 মারার কথা ছিল। সো এই 6গুলো যদি, এই স্কোরিং রানগুলো যদি আমরা করতে পারতাম, তাহলে হয়তো বোলিং ইউনিটেও, যদিও মনে হয়েছে খুবই একপেশে একটা ম্যাচ, 14 ওভারে ম্যাচটা জিতে গেছে শ্রীলঙ্কা, কিন্তু মেহেদী যদি ক্যাচটা ধরতে পারতো, আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের বোলিং ইনিংস, আমরা মেহেদীর ক্যাচে ঢুকবো তার আগে আমি বলতে চাই, আপনি বলছিলেন তৌহিদ হৃদয়ের কথা, তৌহিদ হৃদয়ের সমালোচনা হতে পারে অনেক। সেই জায়গা থেকে দেখেন, আমি যে আজকে একটা আপনার সাথে একটা ম্যাচ গসিপের নামে একটা শোতে বসছি, এখানেও তো আমার একটা অ্যাঙ্করিং এর রোল আছে, আমিও কিছুটা হলেও আসলে এই শোতে একটা ভূমিকা রাখছি। আমার প্রশ্ন হলো, এই জায়গাটায় আসলে এই দলে তৌহিদ হৃদয় কি ভূমিকাটা পালন করছে? আমরা কি পারতাম না তৌহিদ হৃদয়ের জায়গা সাইফকে কিংবা সাইফুদ্দিনকে বাজিয়ে দেখতে? হ্যাঁ, আমাদের উচিত ছিল নেদারল্যান্ড সিরিজে আগে ব্যাটিং নিয়ে তাদেরকে বাজিয়ে দেখা, তাহলে হয়তো আমরা এখানে এই বাজিয়ে দেখার কথাটা বলতাম না, ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনের কথা বলতাম। তা আমরা যদি তৌহিদ হৃদয়কে রিপ্লেস করি সাইফ কিংবা সাইফুদ্দিনকে দিয়ে কিংবা সোহানকে দিয়ে, তাহলে আসলে কি ক্ষতিটা আমাদের হতো? দেখুন, আমরা বরাবরই যেটা করি সেটা হচ্ছে কোনো একজন ব্যাটসম্যান যদি পারফর্ম না করে, তাহলে আমরা আরেকজন ব্যাটসম্যানকে আসলে পারফর্ম করার জন্য নিয়ে আসি। সেও দেখা যায় আসলে পারফর্মটা করে না। কোথায় পারফর্মটা করে না? প্রেশার সিচুয়েশনে পারফর্মটা করে না। যে ম্যাচে আপনাকে এক্সিকিউট করে দেখাতে হবে, যে ম্যাচে আপনাকে আসলে জিততে হবে, এই জিততেই হবে ম্যাচ, বড় টুর্নামেন্টে আপনি সবসময় কিন্তু পারফর্ম করতে পারছেন না। এই পারফরমেন্সটা আসলে আসে কোত্থেকে? এই পারফরমেন্সটা আসলে শ্রীলঙ্কা, আপনি যদি দেখেন শ্রীলঙ্কা আজকে কি করে পারফর্ম করলো, এই শক্তিটা কোত্থেকে আসে? এই শক্তিটার পেছনে কি আসলে ক্রিকেটীয় স্কিল, এই শক্তিটার পেছনে কি আসলে এই পাওয়ার হিটিং কোচ এনে কোচিং করানো, নাকি আমি যেটা বলছিলাম আসলে, আপনি খেয়াল করবেন ম্যাচটা আমি যখন দেখি তখন আমারও মনে হয় যে কেন পাওয়ার প্লেতে প্রথম 5 ওভারে আমরা কোনো রান করতে পারিনি। আমরা 4 ওভার ব্যাটিং করে আমাদের রান হয়েছে 13, আমাদের 3টা উইকেট পড়ে গেছে। এরকমের সিচুয়েশনে আসলে অনেক দলই আপনি দেখবেন যে ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায়, এবং 2-3টে ওভার পাওয়ার প্লেতেও যদি আমরা আসলে লিটন লাস্ট ওভারে রান করেছে, আমরা যদি আসলে এর আগের ওভারেও রান পেতাম, আমরা যদি 3-4টা বাউন্ডারি পেতাম, আপনার পাওয়ার প্লেতে একটা ভালো রান আসতো। এবং তারপরে যদি আসলে আপনি, হ্যাঁ তৌহিদ হৃদয়ের রান আউটটা হয়েছে, কিন্তু তৌহিদ হৃদয়ের রান আউটের পরে যারা ব্যাটিং করতে এসেছেন তারা যদি আসলে এটা মাথায় রাখতেন, কাদের বিপক্ষে খেলছি, তাদের ব্যাটিং ক্যাপাসিটিটা কত, এই পিচে আসলে কোথায় গিয়ে শেষ না করলে আমার আর কোনো আসলে হোপই থাকবে না। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের চেষ্টার যে জায়গা, বা সেই চেষ্টার জায়গাতে হয়তো বা আমাদের ঘাটতি রয়েছে, আমাদের চেষ্টার ঘাটতি হয়তো বা কমবে যদি আমরা এই বড় ম্যাচগুলো জেতা শুরু করি। এই ম্যাচগুলো জেতার মানসিকতা তৈরি হবে হয়তো বা ম্যাচগুলো জেতার মধ্য দিয়ে, মোমেন্টামটা ক্যারি করার মধ্য দিয়ে। টিমটা অনেকটা নতুন, এবং এই টিমটা কিন্তু এশিয়া কাপে তারা প্রথম খেলছে, এর আগের এশিয়া কাপে আমাদের অন্য একটা টিম ছিল। সো এই নতুন দলটা যদি এশিয়া কাপে ভালো করতো, তাহলে হয়তো বা আপনি দেখতেন যে বাংলাদেশের যে মানসিকতার কারণে ক্লোজ ম্যাচগুলো হেরে যায়, সেখানে হয়তো আমরা পারফর্ম করছি। সো লিটন, পজিটিভ টেক যদি বলি এখান থেকে, যে লিটন আসলে ম্যাচে ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ববোধটা মাথায় রাখছেন এবং উনি চেষ্টা করছেন। আজ লিটন রান তেমন করেননি, কিন্তু আপনি যদি দেখেন যে প্রতিরোধের মুখে লিটন পড়েছিল, সেখানে আসলে 26টা বল, 26টা রান করা, 28টা রান করা, 26টা বল ফেস করা, এবং পাওয়ার প্লের পরে আপনি দেখবেন যে পাওয়ার প্লের পরে প্রথম ওভারে 8 রান এসছে, দ্বিতীয় ওভারে মেহেদী আউট হয়ে গেছেন, লিটন কিন্তু আবারও প্রেসারে পড়েছেন, এবং লিটনের উইকেটটাও চলে গেছে। আমি কিন্তু লিটনের মধ্যে এই যে আপনি অ্যাটাকিং ক্রিকেটের মেন্টালিটির কথা বললেন, আমি কিন্তু শুধু লিটনের মধ্যেই দেখেছি, মানে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যে কথাটা আছে। আপনি যদি দেখেন গত ম্যাচেও কিন্তু লিটন হাল ধরেছে, এই ম্যাচেও লিটন হাল ধরার চেষ্টা করেছে, হয়তো সে ব্যর্থ হয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু সেই ইন্টেন্টটা ছিল যে যেই বোলিং অ্যাটাকের এগেইনস্টে আমাদের টপ অর্ডার ধসে পড়ছে, সেখানে কিন্তু লিটন একদিক থেকে হাল ধরার চেষ্টা করলো, কিন্তু কেন আমাদের অপর প্রান্তে কেউ হাল ধরতে পারলো না? এখানে ব্যর্থটা আসলে কোথায়? সেটাও যদি খেয়াল করুন, লিটন কিন্তু হৃদয়ের উপরে ভরসা করার চেষ্টা করেছে। ক্যাপ্টেন তার সবচেয়ে কাছের শক্তি, বিশ্বস্ত শক্তি, তার সাথে ডেফিনেটলি কথা বলেছেন। এবং আপনি যদি হৃদয়ের ছোট ইনিংসটা দেখেন, আপনি দেখবেন হৃদয়ের ভিতর তারা আছে। হৃদয় স্ট্রাইক রোটেট করতে চেয়েছেন, 3 রান নিতে গিয়ে কিন্তু হৃদয় রান আউট হয়েছেন। ক্যাপাসিটিটাও বোঝার দরকার। আজকে আপনি যদি খেয়াল করেন দাদার যে কন্টেন্ট, সেই কন্টেন্টে উনি জাকির এবং শামীমকে নিয়ে কথা বলেছেন, জাকির এবং শামীমের ব্যাটিং লিমিটেশন নিয়ে কথা বলেছেন। সো এখানে একটা বড় আলোচনা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা জাকির, লিটন কিংবা নুরুল হাসান সোহানের মতো ব্যাটসম্যান, আমরা অনেক সময় তাদেরকে প্রচুর পরিমাণে সমালোচিত করি তাদের ক্রিকেটিং স্কিল নিয়ে। হ্যাঁ, দাদার সাথে আমার কথা হচ্ছিল যে আসলে কি এটাকে আমরা ক্রিকেটের ভাষায় রেসিজম বলতে পারি কিনা, যে একটা ব্যাটসম্যান, সে তার মূল দায়িত্ব স্কোর করা, তার মূল দায়িত্ব দলের সিচুয়েশন বুঝে বেস্ট পারফরমেন্সটা করা, সে কিভাবে রান করলো, তার ব্যাটিংটা কতটুকু গ্রামাটিক্যাল কারেক্ট, সেই জায়গাতে আসলে আমরা তাদেরকে এতটা সমালোচিত করেছি, তাদের কনফিডেন্ট কিন্তু আমরা কমিয়ে দিয়েছি। নুরুল হাসান সোহান কিন্তু এখন দলেই নেই, এবং এই সমালোচনা কিন্তু আসলে প্রত্যেকটা প্লেয়ারের শুনতে হয়। না, দেখেন, সমালোচনা করে যে আমরা কনফিডেন্ট কমিয়ে দিয়েছি, এটার পক্ষে আমি ঠিক না। সমালোচনা হবেই,
সমালোচনা হলে তারা যখন পজিটিভ মানে ইন্টেন্ট দেখাবে তখন তো আমরা তাদের অবশ্যই গুণগান গাইবো, তাই না? তো আপনি যদি এই সমালোচনার কারণে যদি আপনি বিগড়ে যান, আপনি যদি কনফিডেন্স আপনার কমে যায়, তাহলে আসলে মানে আমি তো বুঝলাম না তাহলে আপনি কেন এই 17 কোটি 18 কোটি মানুষের মধ্যে আপনি টাফ টাফ 11 জনের দেখুন, প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। বিষয়টাকে যদি আমরা আসলে পেশাদারিত্বের ট্যাগ দিয়ে উড়িয়ে দিতে চাই তাহলে হয়তো বা আলোচনা করবার কিছুই নেই, কিন্তু যদি আলোচনা করতে চাই তাহলে বাংলাদেশের ক্রিকেট কালচার যেভাবে আসলে টক্সিক ফ্যানের আক্রমণ, তার পছন্দের টক্সিক ফ্যান আপনি দেখেন, মানে আমাদের 18 কোটির প্রতিনিধিত্ব তারা 11 জন করতেছে, And আমাদের জন্য তো তারা খেলতে যাচ্ছে, And আমরাই তো বলবো, ভালো করলেও আমরা বলবো, খারাপ করলে আমরা বলবো। তো আমাদের বলাটা কেন আপনি এইভাবে টক্সিক ফ্যান সিটি টক্সিক এটা বলতে হয় না? আসলেই টক্সিক, আমরা যথেষ্ট টক্সিক, এবং এই ম্যাচের পরে আমি নিশ্চিত ভাই আমরা টক্সিক, কিন্তু আপনি আজকের ম্যাচটা জিততেন, আপনি দেখতেন এই ফ্যানরাই আপনাদের জন্য কতটুকু মানে বিজয়ের উল্লাসকে ফাটায় দিত। সেটাও হয়তো একটা পেশাদার ক্রিকেটারের জন্য অনেক বড় খারাপ একটা ব্যাপার। যখন সে ভালো করে তার প্রশংসা যখন একটা টক্সিক ফ্যান করে, হয়তো বা সেই প্রশংসাই অনেক প্লেয়ার আর ভালো করতে পারেন না। তবে আলোচনা যেখানে, যদি আলোচনাটা শক্তভাবে করতেই হয়, আপনি একটু খেয়াল করবেন যে বাংলাদেশে আসলে যারা ব্যাটিংয়ে নামে তারা কিন্তু আসলে একটা আরেকটা প্রেশার, মানে হ্যাঁ আপনার সেখানে কোচ আছে, আপনার সেখানে জবাবদিহিতা করবার জন্য বোর্ড আছে, আপনি যদি ব্যাটিংয়ে ভালো না করেন, ফিল্ডিংয়ে ভালো না করেন, আপনাকে অবশ্যই সমালোচিত হতে হবে। কিন্তু বাংলাদেশের কনটেক্সট আপনি একটু খেয়াল করে দেখুন, আপনি যদি আসলে ইউরোপিয়ান কোনো টিমের প্লেয়ার হন, আপনি যখন ব্যাটিংয়ে নামবেন তখন আপনি কি আসলে এটা ভাবেন যে আমি লিটন বা আমি সাকিব আল হাসান আজকে যদি এই ম্যাচে আমি ভালো রান না করি তাহলে আসলে আমি হয়তো আমার সোশ্যাল লাইফে আগামী 7-8 দিন এঙ্গেজই হতে পারবো না, আমাকে দূরে থাকতে হবে, আমাকে হয়তো বা পেশাদার হতে হবে, এবং আমাকে হয়তো বা অন্য কোনো একটা পার্সোনালিটিতে যেতে হবে যেন আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু এটা তো সত্যি যে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির কারণে আমাদের এখানে ক্রিকেটাররা একটা বাড়তি প্রেশার নিয়ে মাঠে যান, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারা তো মানুষ, তারা অবশ্যই পেশাদার, কিন্তু আমার আপনার মতামত অবশ্যই তাদেরকে ভাবায়। এবং আমি যদি বলি যে শ্রীলঙ্কা দলটাকে যদি আপনি খেয়াল করেন, আমরা শ্রীলঙ্কার মিডিয়া আসলে ভাষাগত কারণে হয়তো বা সেভাবে আমরা রিলেট করতে পারি না। যদি ভারতীয় মিডিয়া হতো তাহলে হয়তো বা আমরা শ্রীলঙ্কার মানে যারা কিনা আসলে সাংবাদিক রয়েছেন, যারা দর্শক রয়েছেন, তারা আসলে শ্রীলঙ্কাকে কিভাবে সমালোচিত করেন, শ্রীলঙ্কার প্লেয়াররা আজকে যখন খেলতে নামলেন, আপনি এটা খেয়াল করুন। আমার একটা মনে হয় যে দেখেন আপনি শুধু সমালোচনাই টানছেন, আপনি ইউরোপীয় ক্রিকেটের কথা বললেন, ইউরোপীয় ক্রিকেটে তারা কি করছে না করছে সেটা সমালোচনা তারা দেখছে না, কিন্তু ইউরোপে কয়জন মানুষকে আপনি রাস্তায় দেখবেন তাদের দেশের ক্রিকেটারদের নাম্বার পিছনে নিয়ে ঘুরতে, কয়জন লোককে দেখবেন সেসব ক্রিকেটারের ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল পিকচারে দিয়ে রাখতে, তাই না? আচ্ছা আমি একটু এখান থেকে বেরোয় আসি, আমি একটু মেহেদির চ্যাপ্টারে ঢুকতে চাই। 2022-এ যে টি-20 এশিয়া কাপ গেল, সেই এশিয়া কাপেও মেহেদি একটা ব্লান্ডার করে, সেখানে শ্রীলঙ্কা জিতে, এবং এই ম্যাচের সাথে যে কমন, এই টি-20 এশিয়া কাপেও মেহেদি একটা ব্লান্ডার করলো, মিশরা ক্যাচ মিস করলো, সেখান থেকেও আজকে শ্রীলঙ্কা জিতে গেল। তো এই ব্লান্ডারটা যদি না হতো তাহলে কি আমরা আসলে একটা ক্লোজ কল ম্যাচ দেখতে পারতাম? দেখুন, ব্যাটিংয়ে বাংলাদেশ যাই করেছে, যে পুঁজিই নিয়েছে, আমরা কিন্তু সবাই কনফিডেন্ট ছিলাম। আমাদের মুস্তাফিজ আছে, আমাদের ডেথ ওভারে হয়তোবা ক্লোজ ম্যাচ মুস্তাফিজ হয়তোবা আমাদের একটা ফাইট দিবে, এবং আমরা জানি যে আসলে এই ম্যাচে আমাদের লাক্সারি, আমরা তাসকিনকে ড্রপ করে শরীফুলকে রেখেছি, এবং শরীফুল কিন্তু অ্যামেজিং বল করেছে। শরীফুল যে টাইট লেন্থে তার বোলিং শুরু করেছে এবং তারপরে মুস্তাফিজের উইকেট তুলে নেওয়া, আমরা কিন্তু আর্লি কুসাল মেন্ডিসের উইকেট নিয়ে ম্যাচে মোটামুটি ছিলাম। সেই জায়গাতে যখন কিনা মিশ্রা ব্যাটিংয়ে আসলেন, মিশ্রা কিন্তু আসলে খেলতে পারছিলেন না, তিনি 7-8 বল খেলেছেন, একটা রান করতে পেরেছেন। মিশ্রা ওই 7-8 বল খেলে 1 রানে যখন কিনা আসলে মেহেদির কাছে ড্রপ হলেন, তারপরে ম্যাচটা বদলে গেল। তারপরে আমরা ওই ম্যাচেই, ওই ওভারেই আমরা দেখেছি যে মিশ্রা একটা 6, দুটো 4 মেরেছে। পাওয়ার প্লেতে এমন একটা জায়গায় নিশাঙ্কা এবং মিশ্রা শ্রীলঙ্কাকে নিয়ে গেছেন, তারপর থেকে আমরা আর ম্যাচে ফেরার জন্য কোনো প্রতিরোধই করতে পারিনি। আমাদের রিশাদ ফেল করেছে, আমাদের মেহেদি বোলিং করে উইকেট পাননি, আমাদের মুস্তাফিজকে মার খেতে হয়েছে, এবং তারপর থেকে ম্যাচটা আসলে একপেশে হয়ে 14 ওভারে শেষ হলো। এই ম্যাচে যদি আসলে শেষ হোপ বলে আপনি কিছু থাকে, সেটা হচ্ছে মেহেদির ওই ক্যাচটা লুফে নেওয়া। মেহেদি যদি ক্যাচটা লুফে নিতেন, তিনি পরের ওভারেই কিন্তু বোলিংয়ে এসেছেন, এবং সেখানে এসে যদি তিনি একটা উইকেট তুলতে পারতেন, বাংলাদেশ ম্যাচে ফিরত, এবং তারপর প্রেশারটা যদি চেপে ধরা যেত, আমরা হয়তো বা এশিয়া কাপে আমাদের প্রত্যাশিত উৎসবটা, বাংলাদেশ না জিত কিন্তু ম্যাচটা 19তম ওভার, লাস্ট ওভার পর্যন্ত যে রাইভালরিটা তৈরি হয়েছে, যে রাইভালরিকে ঘিরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আমরা প্রচুর পরিমাণে লগ্নি করেছি,
সেটা হয়তো বা টিকে থাকতো। কিন্তু এই ম্যাচে আপনি আমি আবারও বলি যে এই ম্যাচে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড অফ ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমাদেরকে নিয়ে এই ম্যাচের আগে আপনি দেখবেন আমরা কিন্তু এশিয়া কাপে ফেভারিট ছিলাম না। আমাদের কিন্তু সবগুলো ক্রিকেট বিশেষজ্ঞ বলছিলেন আফগানিস্তান এবং শ্রীলঙ্কা আমাদের চেয়ে ফেভারিট এবং তারা থ্রু করবে। আমরা কিন্তু আসলে ওমানের সাথে একটা বাজে ম্যাচ খেলেছি। সেই ম্যাচটাকেও হয়তোবা আমরা হংকংয়ের সাথে একটা বাজে ম্যাচ খেলেছি। থ্যাংক ইউ। সেই ম্যাচটাও হয়তোবা আমরা আর যদি ম্যাচটা জিতে যেতাম তাহলে বলতাম যে আমরা ক্যালকুলেটিভ রিস্কেই ছিলাম। দেখেন আজকে আমরা শ্রীলঙ্কার সাথে হেরে গেলাম। গত হংকংয়ে ম্যাচ শেষেই আমরা ম্যাচ গুছিয়ে আমি বলছিলাম যে রান রেটের কথা, আমাদের অবশ্যই উচিত ছিল হংকংয়ের সাথে একটা বড় ব্যবধানে জয় নেওয়া, আমরা যাতে রান রেটে এগিয়ে থাকি। গত টি-20 বিশ্বকাপে আপনাদের মনে আছে কি না, শেখ মেহেদী একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, মানে আমরা যে মায়ের দোয়ার টিম বলি, আমাদের সেই মায়ের দোয়ার টিমের জন্য যে আমরা দোয়া করবো, একটা রান রেটের ক্যালকুলেশন মিলাবো, আমরা কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে গেলাম। আমাদের অবশ্যই দরকার ছিল হংকংয়ের বিপক্ষে একটা বড় জয়, এবং আমাদের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেটাতে আমরা হেরে গেলাম। এখন আমাদের সামনে একটাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, জানি না কি হবে। অবশ্যই সেই মায়ের দোয়ার টিমের জন্য আমরা সবাই দোয়া করবো। প্রেশারলেস সিচুয়েশনে আপনারা ভালো খেলেন। আপনারা শেষ এশিয়া কাপে আসলে আপনারা গ্রুপ থেকে ছিটকে পড়েছেন, তারপরে আপনারা ভারতের সাথে একটা ম্যাচ জিতেছিলেন। সো দ্যাটস ইট, দ্যাটস ইউর টিম। যখন কিনা আফগানিস্তানের সাথে আপনি একেবারে কিছুই জেতার নেই, আপনার কিছুই হারাবার নেই, আপনি হয়তো বা ঢাকা থেকে শিখে যাওয়া ইন্টেন্টগুলোকে কাজে লাগাতে পারেন মাঠে। আপনি হয়তো একটা আজকের ম্যাচে কিন্তু আমরা এই যে মানে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কয়েকটা জিনিসের দিকে নজর দেখেছিলাম, পাওয়ার হিটিং কিংবা যেই ক্রিকেটের ক্যাম্পগুলো দেখলাম, সেটার কোনো ইমপ্লিমেন্টেশন কিন্তু আজকের ম্যাচে দেখতে পাইনি। এদিক থেকে আমি খুবই হতাশ। হয়তো আগামী ম্যাচে আমরা চোখ রাখবো যাতে এই ট্যাকটিক্সগুলো আমরা আগামী ম্যাচে দেখতে পাই। না না, আসলে আগামী ম্যাচে চোখ রাখা বলতে এশিয়া কাপে আসলে যেহেতু আপনারা আমাদের শো দেখছেন, এবং আমি যদি আপনাদেরকে বলি আমাদের কোন মানসিকতায় আগামী ম্যাচটা দেখতে বসা উচিত, ক্রিকেটটা এনজয় করার চেষ্টা করুন। ক্রিকেটটা এনজয় করবার জন্য আসলে আপনার নিজের দেশ জিতলেই যে আপনার ভালো লাগবে এমন না। আজ যে শ্রীলঙ্কার প্রতিরোধ, মানে আপনি জানেন যে শ্রীলঙ্কা আপনার চরম শত্রু, এবং সেই চরম শত্রু যখন এসে প্রথমে আপনাকে অবাক করে দেয়, প্রথম 2 ওভারে কোনো রান নিয়ে 2টো উইকেট তুলে নেওয়া আপনার এক্সপ্লোসিভ ব্যাটসম্যানদের, এই রকমের একটা অ্যাটাকিং মাইন্ডসেটের ডিসপ্লেড হতে দেখাটাও তো একটা মজার ব্যাপার। সো ম্যাচটা উপভোগ করার চেষ্টা করুন। আপনি আজ জেতেননি, কাল জিতবেন, কাল না জিতলে পরে জিতবেন, এই প্রসেসে আমরা আছি। বাংলাদেশ থেকে ক্রিকেট সরবে না, ক্রিকেট মুছে যাবে না। আমরা হয়তো খেলবো, আমরা হয়তো বা বিগ টায়ারে খেলবো না, আমরা হয়তো বা অ্যাসোসিয়েট দেশদের সাথে খেলবো, বাট আমরা ক্রিকেট খেলবো, ক্রিকেটে আমরা থাকবো। আমাদের যে জেনারেশনটা ক্রিকেট দেখেছে হয়তো, এবং আগামীবারের জন্য ক্রিকেট খেলে যাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের নেক্সট টুর্নামেন্টের জন্য তো আমাদের প্রত্যাশা থাকবেই। নেক্সট টুর্নামেন্টে নতুন দল থাকবে, নতুন ইন্টেন্ট থাকবে, নতুন আলোচনা থাকবে, আমরাই অনেক কথা বলবো। সেই প্রত্যাশা নিয়ে আপনারা টিভি স্ক্রিনের সামনে বসবেন, যেভাবে আছে শ্রীলঙ্কাকে হারাবার জন্য আমরা পুরো দেশ বসেছি। সো আফগানিস্তানের ম্যাচ আসতেছে, সেই ম্যাচেও আমরা পুরো দেশ বসবো, আমরা হারানোর জন্যই বসবো। এবং ম্যাচ যদি আমরা আসলে শেষমেশ জিততে নাও পারি, তাও আমরা খুঁজবো এই ম্যাচ থেকে আসলে কি ঘটেছে, ক্রিকেটটা তো দেখছি। সো আপনারা সবাই আমাদের গসিপের সাথে থাকুন, আমরা দেখি আর কি গসিপ তুলে আনা যায় আপনাদের জন্য। আগামী ম্যাচে হয়তো বা গসিপটা আরও অনেক বেশি প্রাণবন্ত হবে, এশিয়া কাপটা শেষ হবে, এবং আমরা হয়তো এই শেষ এশিয়া কাপে একটা লম্বা গসিপ করার চেষ্টা করব পুরো এশিয়া কাপে 3টা ম্যাচে আসলে কি দেখেছি। এবং এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ইউএইতেই আমাদের সিরিজ আছে। সো এর আগে ইউএইতে আমরা একটা বাজে সিরিজ হেরেছি, এশিয়া কাপটা খেলেছি, তারপরে একটা সিরিজ। সো লেটস সি না আসলে এই টিমটা গ্রো করে কিনা, আর নাকি আমাদের ফাইনাল সিদ্ধান্ত নিয়েই নিতে হবে। সমালোচনা কিংবা নিন্দা ঝাড়ার জন্য ওই যে দেবদা যেটা বললেন যে আমাদেরকে হয়তো বা টিএসসি, রাজু ভাস্কর্য কিংবা শাহবাগে জড়ো হতে হবে, জড়ো হয়ে এই টিমটার একটা দফারফা করতে হবে। আজকে আমরা বিদায় নিচ্ছি ম্যাচ গসিপ থেকে। ইনশাল্লাহ আগামী ম্যাচে আমাদেরকে আবার দেখতে পারবেন, আমাকে এবং পিয়ালকে। ধন্যবাদ।